এবং আওয়ামী লীগের দোসর বানিয়ে দেওয়াটাও এখন খুব সহজ। আমরা যারা বঙ্গবন্ধুর কথা বলি, আমরা যারা মুক্তিযুদ্ধের কথা বলি, তাদেরকে আওয়ামী লীগের দোসর বানায় দেওয়াটা খুব সহজ। কোন ধরনের ফাঁদে ফেলতে হলে আপনাকে আওয়ামী লীগের দোসর বানিয়ে দেওয়া যাবে এখন। কিন্তু সেটা আইন উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে ওনার নলেজে এটা এসেছে এবং সুরভি প্রতিকার পাবে। অর্থাৎ উনি নিশ্চিত করেছেন যে প্রতিকার পাবে। এবং আমি নিশ্চিত উনি আইন বিভাগে, বিচার বিভাগে ইন্টারভেইন করেছেন এবং সুরভিকে জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে হ্যাঁ, বিচার বিভাগ স্বাধীন কিভাবে হলো? কিভাবে এই বিচার বিভাগ স্বাধীন? কারণ এই যে মানবাধিকারের মুখোশ পরে থাকা আসিফ নজরুল, তারপরে হচ্ছে এই যে আরেকজন আছেন না? আদিলুর রহমান অধিকার খান। আদিলুর রহমান খান। এরা কিন্তু আসলে একটা পারপাস সার্ভ করার জন্য এখানে এসেছিল। এই শিক্ষকদের মর্যাদাকে নষ্ট করতে এই সরকার 100% ভূমিকা রেখেছে। একটা বিষয়েরও তদন্ত হয় নাই। বাংলাদেশের গণমাধ্যমের একটা চরিত্র হলো যে যখন যে ক্ষমতায় তাকে তুষ্ট করার একটা প্রবণতা। তো এখনকার এই যে একটা বিষয় আসলো যে ৪,০০০ কোটি টাকার বিষয়। তো এইটা বললে তো ক্ষমতাতে যারা আছে তারা একটু খুশি হবে। একটা আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট আছে তারা খুশি হবে। তো তার গণমাধ্যম সেই খুশি করেছে। কিন্তু আপনি বঙ্গবন্ধুর নাম সরায় দেবেন, যে হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রধানতম নেতা, যাকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, সেই নেতার নাম আপনি মুছে দিবেন এবং সেখানে হাদির নাম বসাবেন। এটা আসলে ওই শিক্ষকদের সমস্যা। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে দুটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আপনারা সকলে জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে চকসুর নেতাকর্মীরা খুব বাজেভাবে হেনস্থা করেছে। শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক হেনস্থার ঘটনার পুনরাবৃত্তি একটার পর একটা চলছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব জায়গায় যেন এটা একেবারে কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটি একটি প্রসঙ্গ এবং আরেকটি প্রসঙ্গ গণমাধ্যমে এসেছিল যে বঙ্গবন্ধুর একটি অ্যানিমেটেড ফিল্ম সেটি বানানোর জন্য 4,211 কোটি টাকা খরচ হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, কিন্তু আদতে সেটি আসলে 42 কোটি টাকার একটা প্রজেক্ট ছিল আর কি। সেইটা এই ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো প্রসঙ্গ নিয়েও আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন লেখক ও গবেষক শেরিফ আল শায়ার। শেরিফ, আপনাকে স্বাগতম। আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব, তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে কমেন্টস অপশনে জানাতে পারেন। শরীফ, যেটি বলছিলাম যে জি। এই শিক্ষকদের হেনস্থা করা এটা একটা কমন প্র্যাকটিস হয়ে দাঁড়ালো বাংলাদেশে, যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে ছাত্র সংসদের নেতাকর্মীরা এরা মনে হচ্ছে যে সর্বশেরবা, তারাই সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। তারা যাকে মনে করছে তাকেই দৌড়াচ্ছে, হেনস্থা করছে, মারধরের উপক্রম করছে। এই যে চট্টগ্রামের যে খবর, সেই আইন বিভাগের সহকারী অধ্যাপক, তার স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনি ইনজুর্ড হয়ে বাসায় মানে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন আর কি। তাকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে ঘুম পাড়ানো হচ্ছে। মানে কি একটা ভয়ানক অবস্থা! কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? ধন্যবাদ লাউ ভাই। আ আসলে এইটা তো বাংলাদেশে আ বিশ্ববিদ্যালয়কে আমি আলাদাভাবে দেখতে চাই না। আপনি ৫ আগস্টের পরে যদি আপনি নজর দেন, দেখবেন প্রচুর স্কুল কলেজে ঘেরাও দিয়ে আপনার মব করে শিক্ষক, প্রধান শিক্ষক, স্কুলের শিক্ষক তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। একজন শিক্ষক আমার মনে আছে যে হার্ট অ্যাটাক করে মারা গেছেন তিনি। মারা গিয়েছিলেন। হ্যাঁ। তাই না? মানে এটা কি পরিমাণ নির্মম! এটা আসলে আমি নিজেও অনুভব করছি যে একটা ছাত্র যখন তার শিক্ষকের গায়ে হাত তোলে, তখন এটা কতটা ভয়ংকর হতে পারে সেই শিক্ষকের জন্যে। তার মানসিক পরিস্থিতি কি হতে পারে? আপনার বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাগুলো মানে স্কুল কলেজের থেকেই যে ঘটনাগুলো শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয় একই সঙ্গেই শুরু হয়েছে এবং তখন থেকেই কিন্তু আমরা অনেকেই এটার প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে এটাকে ইমিডিয়েটলি বন্ধ তো করতেই হবে।
যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে। মব নিয়ে তো আমি আপনি মনে হয় অনেকবার আলোচনা করেছি। আলোচনা করেছি যে এই আমরা। মবকে এই সরকার আমার মনে হয় যে পৃষ্ঠপোষকতা করে। মানে তারা চায় যে এই ধরনের ঘটনাগুলা ঘটুক। কারণ আমরা তো তাদেরকে কোনো ব্যবস্থা নিতে দেখি নাই। একটা মবের ব্যবস্থা কি তারা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে নিয়েছে? কাউকে গ্রেফতার করতে পেরেছে মব করার জন্যে? কাউকে পারে নাই। আপনি অ্যা গতকালকের চিটং বিশ্ববিদ্যালয়ের কথা বললেন। তার আগের একটা ঘটনা দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটেছে। যে কয়েকটা অনুষদের ডিনকে পদত্যাগ করাতে হবে এবং আ ছাত্র সংগঠনের নেতা পদত্যাগপত্র লিখে তাদের কাছে যাচ্ছেন, চাপ দিচ্ছেন যে আপনারা এখানে সই করেন। সিগনেচার মানে করেন, কতটা হ্যাঁ। ভয়ংকর! মানে সরকার কি আসলে অন্ধ? মানে আমার কাছে মাঝে, মাঝে এটা মনে হয় আরকি। মানে এটা তো তড়িৎ ব্যবস্থা নেওয়ার কথা। তাকে গ্রেফতার করার কথা যে তোমাকে এই, এই দায়িত্ব তোমাকে কে দিয়েছে? এটা তো প্রশাসনের কাজ। শিক্ষকদের বিরুদ্ধে যে অভিযোগ তারা আওয়ামী লীগের দোসর, মানে এটা তো একটা কমন অভিযোগ চলে আসছে। মানে আপনাকে কোন ধরনের ফাঁদে ফেলতে হলে আপনাকে আওয়ামী লীগের দোসর বানিয়ে দেওয়া যাবে এখন। এবং আওয়ামী লীগের দোসর বানিয়ে দেওয়াটাও এখন খুব সহজ। আমরা যারা বঙ্গবন্ধুর কথা বলি, আমরা যারা মুক্তিযুদ্ধের কথা বলি, তাদেরকে আওয়ামী লীগের দোসর বানায় দেওয়াটা খুব সহজ। কঠিন হচ্ছে আপনি যদি এখন বঙ্গবন্ধুকে একটু গালিগালাজ করেন, মুক্তিযুদ্ধকে একটু গালিগালাজ করেন, তাহলে আর আপনাকে দোসর বানাতে পারবে না। এখন তো ব্যবধানটা ঠিক এভাবে করে দিচ্ছে। আমার কথা কিন্তু হচ্ছে কেউ কি কোনো প্রকৃতভাবে একটা রাজনৈতিক মতাদর্শ আ অনুসরণ করলেই কি সে মানে কোনো ধরনের অপরাধ হচ্ছে কিনা? এটা কি কোনো অপরাধের পর্যায়ে আমি পড়ে? আমি 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 ওই জায়গায় আসছি। অপরাধ তো সরকার যেহেতু সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তাহলে আপনি যদি দোসর হন, তাহলে আপনিও তো ওই সন্ত্রাসী সংগঠনের একজন সমর্থক। সো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তো সরকার না, নিক না আওয়ামী লীগকে ব্যবস্থা। কিন্তু নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগের কার্যক্রম তো স্থগিত করেছে। কার্যক্রম নিষিদ্ধ করেছে। হ্যাঁ, ওই হ্যাঁ, তো। হ্যাঁ। হ্যাঁ, এটাও একটা টেকনিক্যাল টার্ম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না। আপনি যখন একটা পলিটিক্যাল পার্টি টিকে থাকে কিসের উপরে? তার কার্যক্রম দিয়েই তো সে টিকে থাকে। টিকে তো থাকে। তার কার্যক্রম নিষিদ্ধ করা মানেই তো সে নিষিদ্ধ। সে তো কোন কাজ করতে পারছে না। তাকে আপনি ইলেকশনও করতে দিবেন না। যাই হোক এগুলো মানে সরকারের বিষয় সরকার দেখুক। কিন্তু আমার কথা হচ্ছে সরকার কি এখন এই ছাত্র সংগঠনগুলো তারা কি সরকার? তাদেরকে কি পুলিশি দায়িত্ব দেওয়া হয়েছে? আমরা কিন্তু অতীতে দেখেছি ছাত্রলীগ পুলিশিং এর দায়িত্ব নিয়েছিল। ছাত্রলীগ প্রশ্ন করত নানান ধরনের। আমার এখনো মনে আছে কয়েক বছর আগে এটা সম্ভবত কোনো একটা জাতীয় দিবসে মানে আমার মনে নাই হয়তো ২৬শে মার্চ বা ১৬ই ডিসেম্বর বা ১৫ই আগস্ট এরকম কোনো একটা দিবসে কোনো এক শিক্ষক একটা ক্লাসে তার ছাত্রদেরকে সম্ভবত টিউটোরিয়াল নিচ্ছিলেন। কয়েকজন ছাত্রলীগের নেতা এসে সেই শিক্ষকের সাথে কথাবার্তা বলার সময় শিক্ষকের গায়ে হাত তুলেছিল, চড় দিয়েছিল। এবং আমরা অনেকেই এটার প্রতিবাদ করেছি তখন। যে কোনোভাবেই একজন শিক্ষকের গায়ে তো একজন ছাত্র হাত তুলতে পারেই না এবং একই সঙ্গে ওই শিক্ষক যদি ক্লাস নিয়ে থাকে এবং আ একটা টিউটোরিয়াল বা একটা কোচিং ক্লাস যদি সে নিয়ে থাকে এবং সেটার যদি অন্যায় হয়ে থাকে, সেটার ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। প্রশাসন। হুম। সেটা অবশ্যই কোনোভাবে কোনো ছাত্র নিতে পারে না। কিন্তু এই ছাত্রদেরকে আজকে যেভাবে মাঠে রেখেছে এই সরকার শুরুর দিন থেকে আপনি জানেন যে প্রধান বিচারপতির আ বাসভবন সম্ভবত ঘেরাও দেওয়া হয়েছিল। হ্যাঁ। যে জুডিশিয়াল কু করার চেষ্টা করা হচ্ছে। এরকম একটা বার্তা দিয়ে এই ছাত্রদেরকে দিয়ে কাজটা করানো হয়েছিল। তখন আমি বলেছিলাম আমার Facebook স্ট্যাটাসে যে, "ছাত্রদেরকে যদি আপনারা ক্লাসে এখন ফিরিয়ে না নেন, এইটার পরিণতি ভয়াবহ হবে।" এবং এই সরকার তার নিজের স্বার্থে ছাত্রদেরকে মাঠে রেখেছিল এবং এখন আমার ধারণা তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনি দেখেন সিলেটের যেই ঘটনাটা, একটা ছেলে থানায় ঢুকে প্রকাশ্যে বলছে সে পুলিশ হত্যা করেছে। হ্যাঁ। প্রকাশ্যে, তাই না? এবং তাকে ২৪ ঘন্টাও আটক রাখতে পারে নাই না বাংলাদেশের তাকে তো ছাড়ানোর জন্য তাই মধ্যরাতেই না? কোর্ট বসানোর তাই না? প্রচেষ্টা হয়েছিল আরকি। পরপর কিন্তু বিচারক রাজি হয়নি। এই যে আমাদের আইন উপদেষ্টা কি আইন বিভাগ স্বাধীন জুডিশিয়ারি স্বাধীন রাখতে হবে,
আইন বিভাগ মানে বিচার ব্যবস্থা স্বাধীন রাখতে হবে যেসব গল্প এতদিন দিতেন না, উনি নিজেই প্রমাণ করেছেন যে আসলে বিচার বিভাগকে স্বাধীন ক্ষমতার কাঠামো কোনোদিন থাকতে দিবে না। উনি কিন্তু থাকতে দেন নাই। আপনার সিলেটের ঘটনাটাতে স্পষ্ট হয়েছে সরকার এখানে ইন্টারভেইন করেছে। তারা রাত্রে কোর্ট বসিয়েছে এবং সকালে তাকে জামিন দিয়েছে। এবং পরবর্তীতে আরেকটা মেয়ে সুরভিকে যখন রিমান্ডে নিল, অবশ্যই সুরভি যেটা দাবি করছিল যে কোনো তদন্ত ছাড়াই তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে, সেই বিষয়ে পুনঃ তদন্ত হতে পারত। কিন্তু সেটা আইন উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে ওনার নলেজে এটা এসেছে এবং সুরভি প্রতিকার পাবে। অর্থাৎ উনি নিশ্চিত করেছেন যে প্রতিকার পাবে। এবং আমি নিশ্চিত উনি আইন বিভাগে, বিচার বিভাগে ইন্টারভেইন করেছেন এবং সুরভিকে জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে বিচার বিভাগ স্বাধীন কিভাবে হলো? কিভাবে এই বিচার বিভাগ স্বাধীন? উনি আরেকটা স্ট্যাটাসও দিয়েছেন, আমি একটু আপনাকে যোগ করে দেই যে উনি ফেসবুকে বলেছেন যে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী জামিন পেয়েছে, এটার দায় বিচারপতিদের, মানে এরকম হ্যাঁ। একটা দোষারোপও তিনি করেছেন। এটা উনি এই বিষয়টা হলো যে আমি একটা কথা সবসময় বলি যে সামনের দিনগুলোতে আমাদের নতুন মানবাধিকার কর্মীর প্রয়োজন হবে, নতুন বুদ্ধিজীবীদের প্রয়োজন হবে। কারণ এই যে মানবাধিকারের মুখোশ পরে থাকা আসিফ নজরুল, তারপরে হচ্ছে যে আরেকজন আছেন না আদিলুর রহমান অধিকার খান। আদিলুর রহমান খান। এরা কিন্তু আসলে একটা পারপাস সার্ভ করার জন্য এখানে এসেছিল এবং তারা এতদিন যেই সততার কথা বলে এসেছে এবং আমি নিজেও কিন্তু আসিফ নজরুলকে অনেক পছন্দ করতাম। উনার কথাবার্তা। আমি বিশেষ করে উনার লেখাকে খুব পছন্দ করতাম। খুব কলাম। সাহসীভাবে উনি লিখতেন। আপনার 'প্রথম আলোতে' আমার মনে আছে যে যখনই কোনো সাংবাদিক, কোনো লেখক এবং আ বিরোধী মতের উপরে যখন কোনো আঘাত আসতো, একমাত্র উনিই কিন্তু কলাম লিখত। এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট ছিল আমার জন্য যে একটা লোক অন্তত কথা বলে যায়। কথা একটা লোক বলছে। অন্তত লেখে। আজকে দেখেন আনিস কিন্তু আলমগীর এখন তো উনি সন্ত্রাস বধির। বিরোধী আইনের জেলে। আনিস আলমগীর সন্ত্রাস বিরোধী আইনের জেলে। উনি কি কিছু বলেন? উনি কি কিছু বলতে পারেন এখন? আমি জানি যে এই ক্ষমতা থেকে বের হওয়ার পরে উনি তো খুব ভালো কথা জানেন। খুব সুন্দর, সুন্দর কথা বলে এগুলোর ডিফেন্ড উনি করবেন। কিন্তু অন্তত আমার কাছে উনি কোনদিন আর মানে ভালো মানুষ হিসেবে দেখা দেবে না আরকি। কারণ এই চরিত্রটা আমি দেখে ফেলেছি এবং না, আমার মতো অসংখ্য মানুষও দেখে ফেলেছে। এতে উনার কিছু যায় আসে না হয়তো। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে একটা দেশে আপনি যদি আইনের ন্যায্য বিচার, আইনের ন্যায্য শাসন প্রতিষ্ঠিত করতে না পারেন, আসলে সেই সমাজটা কখনো সুষ্ঠুভাবে চলবে না। এখনো আমরা বিদ্বেষ, এখনো আমরা প্রতিশোধের মধ্যে আছি। এই প্রতিশোধ আমরা কতদিন নেব? আওয়ামী লীগ আমলেও তো আমরা প্রতিশোধ নিতেই দেখেছি আওয়ামী লীগ। তাই না? যে কাউকে আমরা বিএনপি জামাত বলে ফেলেছি। যে কাউকেই মানে কেউ যদি আওয়ামী লীগের সমালোচনা করে সেই হচ্ছে বিএনপি জামাত। এবং বিএনপি জামাত বলে নিপীড়নের একটা বৈধতা অর্জন করা যেত। এখন এখন তো তার ঠিক চেয়ে উল্টো বেশি হচ্ছে। ঘটনাটা এখন ঘটছে তো পাল্টাটা হ্যাঁ। হচ্ছে বেশি। উল্টো ঘটনাটা হচ্ছে আপনাকে যদি আওয়ামী লীগের দোসর বানানো যায় তাহলে আপনার উপরে নিপীড়ন হচ্ছে বৈধ। এখন এই যে শিক্ষকের গায়ে হামলা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছে। আপনি যখন একটা শিক্ষককে বলছেন যে সে আওয়ামী লীগের দোসর, তার মানে তার গায়ে হাত তোলা যাবে, তাকে গালি দেওয়া যাবে, তাকে মারা যাবে, তার সাথে যা ইচ্ছা তা করা যাবে। এখন ওই আওয়ামী লীগের দোসর যদি সে হয়, ধরা যাক সে আওয়ামী লীগের একটা সমর্থক। আচ্ছা সে কি ২৪ এর গণ অভ্যুত্থানে কোন হত্যাকাণ্ডের সাথে জড়িত? যদি জড়িত হয়, তাহলে আপনি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। হ্যাঁ, বাংলাদেশে তো আইনগত। আইন আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি আইনগত সেই ব্যবস্থা ব্যবস্থা নেন। না নিয়ে আপনি করছেন কি? আপনি তাকে আঘাত করছেন, তাকে মারছেন। এবং আমরাও টেনে তো হিঁচড়ে নিয়ে যাওয়ার মানে বিভৎস আমরা তো দৃশ্য। আমাদের শিক্ষা জীবনে আপনার একটা শিক্ষা জীবন আছে, আমারও শিক্ষা জীবন আছে। আমাদের শিক্ষা জীবনে তো অনেক শিক্ষক আছে যাদেরকে আমরা পছন্দ করতাম না। যাদেরকে আমরা মানুষই মনে করতাম না যে অমানুষের মতো আচরণ করে। কিন্তু এখনো কিন্তু ওই শিক্ষক যদি সামনে পড়ে কখনো রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় মাথা নিচু করে কিন্তু সালাম দেই আমরা। এটাই তো সম্মান যে যত কিছুই হোক সে কিন্তু আমার শিক্ষক।
একদিনের জন্যও যদি সে আমার ক্লাসের সামনে দাঁড়ায়, সে আমার শিক্ষক। তাকে আমার ওই প্রাপ্য সম্মানটুকু আমার তাকে দিতে হবে। আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ সবই থাকবে। কিন্তু দিন শেষে সে আমার শিক্ষক। এই শিক্ষকদের মর্যাদাকে নষ্ট করতে এই সরকার 100% ভূমিকা রেখেছে। একটা বিষয়েরও তদন্ত হয় নাই। যেই শিক্ষক ছাত্রদের অপদস্থের বা অপমানের শিকার হয়ে মারা গেছে, সেটার কি কোনো বিচার হয়েছে? সেটারও কোনো বিচার সেটার হয়নি। তো বিচার হয় নাই। তাহলে আপনি এই দেশে কিভাবে ন্যায্যতার কথা বলবেন? এই মবটাকেই আমরা কালচার হিসেবে নিয়ে নিয়েছি। এটা এ হচ্ছে এ অত্যন্ত একটা দুঃখজনক। প্রসঙ্গ একটু আমি যোগ করি যে, এই যে আপনি বললেন আসিফ নজরুল সাহেবের কথা বললেন, আ উনি তো নিজেও একজন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তিনি। তারই আইন বিভাগের আরেকটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হেনস্থার শিকার হলেন এবং খুবই লজ্জাজনকভাবে, খুবই বাজেভাবে। তো এই যে আসিফ নজরুল সাহেব যখন ইলেকশন হয়ে যাবে, তখন তো উনি আবার তার পুরনো পেশায় ফিরবেন। অধ্যাপনা পেশায় ফিরবেন। তো ভবিষ্যতে যদি কখনো এই পট পরিবর্তন হয়, তারও তো আক্রান্ত হওয়ার একটা পসিবিলিটি রয়ে যায়, সম্ভাবনা রয়ে যায়। সেটা কি উনি অনুধাবন করতে পারছেন না? এইটা আমি আজকে সকালবেলায় Facebook এ লিখেছি যে, শিক্ষকদেরকে আমি অনুরোধ করেছি যে, আপনারা আপনাদের সহকর্মীদের পাশে দাঁড়ান। না হলে আগামীকাল এই একই মব আপনার দিকে ধেয়ে আসবে। তখন আসলে আপনার পাশে কে দাঁড়াবে? আজকে আপনি যদি আপনার সহকর্মীদের পাশে দাঁড়ান, কালকে আপনার সহকর্মীরা আপনার পাশে দাঁড়াবে। এটাই নিয়ম। আপনি যদি আজকে চুপ করে থাকেন, তাহলে কোনদিন আপনার সহকর্মী আপনার পাশে দাঁড়াবে না। কারণ সেও তো ক্ষুব্ধ থাকবে। তাই না? বাংলাদেশের রাজনীতি কিন্তু একরৈখিক না। যারা মনে করছে যে বাংলাদেশের রাজনীতি একরৈখিক, এখন যেভাবে সময় চলছে এভাবেই সময় চলবে, আমি মনে করব যে তারা একটা ইলিউশন এর মধ্যে আছে। বাংলাদেশের রাজনীতি অবশ্যই পরিবর্তন হবে এবং আমাদের রাজনীতি পরিবর্তনশীল। কারণ আমরা মানুষরা হচ্ছে যখন যে আমাদেরকে ভালো কথা বলবে, ভালো রাখার চেষ্টা করবে, আমরা তার পক্ষে চলে যাই এবং বাংলাদেশের মানুষ কিন্তু নিপীড়িতদের পক্ষে দাঁড়ায়। এখন আপনার মনে হচ্ছে যে নিপীড়নের শিকার হচ্ছে মানুষজন বাহবা দিচ্ছে। এটা ক্ষমতার কাঠামোতে যারা থাকে তারা মনে করে। কিন্তু আসলে আপনি সাধারণ মানুষের কাছে যদি যান, তাদের সাথে যদি কথা বলেন, দেখবেন তারা নিপীড়িতদের পক্ষে কথা বলছে। আজকে যারা ক্ষমতার কাঠামোতে আছে, গতকাল তারা নিপীড়িত ছিল। এজন্য মানুষ তাদের পাশে ছিল। আজকে যখন তারা ক্ষমতার কাঠামোতে বসেছে, এখন তারা নিপীড়ক হয়ে উঠেছে এবং যে তারা যাদেরকে নিপীড়ন করছে, মানুষ এখন নিপীড়িতদের পক্ষে চলে যাবে। এটা খুব স্বাভাবিক, ন্যাচারাল এবং মানুষের মানসিকতা চেঞ্জ হতে, পরিবর্তন হতে কিন্তু সময় নেবে না। এবং বাংলাদেশের এই যে যারা মনে করছে যে সমান্তরালভাবে আমাদের এই রাজনীতি এভাবে চলবে, আমি আবারও বলছি এটা ইলিউশন। এটা সম্ভব না। বাংলাদেশের রাজনীতি আপনি দেখবেন যে আগামী ৬-৭ বছরের মধ্যে একটা পরিবর্তন আসবে। মানে পরিবর্তন বলতে আবার অনেকে বুঝতে পারে যে আমি হয়তো বলছি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আমি সেটা বলছি না। আমি বলছি যে আজকে যেই উত্থান বা যেই উগ্রবাদিতার উত্থান আমরা দেখতে পাচ্ছি, সেইটার একটা কাউন্টার ন্যারেটিভ আবার শক্তিশালীভাবে দাঁড়াবে। এটা বাংলাদেশে হবে এবং হবেই। এখানে আপনি কখনো থামাতে পারবেন না। না সেটি। শরীফ, আপনাকে আমি আমরা আরেকটা আরেকটা কথা প্রসঙ্গে বলি। যাই। আমাদের আরেকটা বিষয় এড করি। সেটা হচ্ছে বাংলাদেশ শিক্ষক নেটওয়ার্ক বা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সরি। তাদেরকে আমরা সবসময় দেখেছি বিবৃতি দিতে। আগে থেকে বহু বছর ধরে আমরা দেখি তারা বিভিন্ন সময় বিবৃতি দেয়। ২৪ এর গণ অভ্যুত্থানে দেখলাম তারা অত্যন্ত সাহসিকতার সাথে মাঠে নেমেছিল এবং তারা একটা ভূমিকা রেখেছে। ছাত্রদের পাশে তারা খুব সাহসিকতার সাথে দাঁড়িয়েছে। ৫ই আগস্টের পরে বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক মাঠে কি নামছে বা তারা শিক্ষক কি মাঠে নেটওয়ার্ক। নেমেছে? তার সহকর্মীদের বিরুদ্ধে যেভাবে মানুষজন মব করছে, তারা কি এটা মাঠে নেমে প্রতিবাদ করেছে? তারা কিন্তু সেটা করে নাই। তো আপনি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক হবেন, তো আপনার ১ম কাজ তো অবশ্যই শিক্ষকদের স্বার্থ রক্ষার জন্যে। এখন যেই শিক্ষক হয়তো আওয়ামী লীগের সমর্থক ছিল, এইজন্য আপনি তার পাশে আজকে দাঁড়াচ্ছেন না। তাহলে আপনি কি একটা স্বতন্ত্র নেটওয়ার্ক হতে পারলেন? বা আপনার অবস্থানটা কি স্বতন্ত্র হতে পারল? সেই শিক্ষক যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে আপনি তার আইনগত ব্যবস্থার বিষয়ে দাবি তুলতে পারেন। সেইটা না করে
আপনারা একটা নীরব অবস্থান নিলেন। আমি গতকালকে দেখলাম যে বঙ্গবন্ধুর আ বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধুর নাম সরিয়ে দেওয়ার জন্য তারা একটা বিবৃতি দিয়েছে। প্রতিবাদ জানিয়েছে। এইটা আজকে ওনাদের মনে হলো এই যে এখন মনে হলো এইটা যে এটা ঠিক হচ্ছে না। না যখন সেইটাতে ৩২ আসবো। নাম্বার সেটাতে বঙ্গবন্ধুর নাম সরানো নিয়ে আপনাকে একটা প্রশ্ন আমরা করব। তার আগে আরেকটা প্রসঙ্গে একটু যেতে চাই। সেটি হলো যে আপনি গত ২-৩ দিন ধরে দেখেছেন যে একটা প্রচারণা চলেছে যে আইসিটি ডিভিশন থেকে মুজিব ভাই নামে একটি আ মানে অ্যানিমেটেড সিনেমা করা হয়েছিল। সেই সিনেমাতে নাকি ৪,২১১ কোটি টাকা খরচ করা হয়েছে। আদতে আমি একটা রিপোর্ট দেখলাম বাংলা ট্রিবিউনে যে হুম, সেইটা ৪,২১১ কোটি টাকা না, সেটা ৪২ কোটি টাকা। কিন্তু সারা সোশ্যাল মিডিয়াতে সয়লাব, মিডিয়াতে সয়লাব, মানে এই যে একটা বিভ্রান্তিকর তথ্য, মানে মিডিয়া ১ম সারির মিডিয়াগুলো ক্রস চেক না করে ছাপছে। এটাকে আপনি কিভাবে দেখবেন আরকি? মানে সেইটা মানে কতটা অপতথ্য, আমি এটা কিভাবে বলব যে ১ম সারির মিডিয়াগুলো এই ৪,২১১ কোটি টাকার তথ্য দিয়ে ছেপেছে? বাংলাদেশের গণমাধ্যমের একটা চরিত্র হলো যে যখন যে ক্ষমতায় তাকে তুষ্ট করার একটা প্রবণতা। তো এখনকার এই যে একটা বিষয় আসলো যে ৪,০০০ কোটি টাকার বিষয়। তো এইটা বললে তো ক্ষমতাতে যারা আছে তারা একটু খুশি হবে। একটা আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট আছে তারা খুশি হবে। তো তার গণমাধ্যম সেই খুশি করেছে। কিন্তু গণমাধ্যমের কাজ তো খুশি করার ছিল না। আপনি দেখবেন যে আ ১-১১ র সময়ে মানে আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ১-১১ র সময় আমি বাংলাদেশের পত্রিকাগুলো আমি খুব ফলো করতাম ওই সময়। এবং আপনি দেখবেন যে প্রচুর দুর্নীতির নিউজ আসতো। তাই না? হুম, হুম। আজকে তারেক রহমানকে নিয়ে যেসব মিডিয়া এত বড়, বড় কথা বলছে, বিশাল কাভারেজ দিচ্ছে। এই তারেক রহমান যে কত বড় দুর্নীতিবাজ, এইটা কিন্তু পত্রিকাগুলো ওই সময় ১-১১ র সময় লিখেছে। তো ওইটা কি মিথ্যা ছিল? না এখন যেটা করছে সেটা মিথ্যা? কোনটা? পরবর্তীতে আমরা দেখলাম ডেইলি স্টারের সম্পাদক একটা সময় বললেন যে, ডিজিএফআই থেকে রিপোর্ট আসতো উনি ছাপিয়ে দিতেন। এইটা উনার জীবনের সবচেয়ে বড় ভুল। অন্তত একজন সম্পাদক এটাকে অ্যাকনলেজ করেছেন। আমি উনাকে অ্যাকনোলেজ করেছে। হ্যাঁ। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর বাকিরা কি সেটাকে অ্যাকনলেজ করেছে? তো এখনো যে একই ঘটনা ঘটছে না, আমরা এটা কিভাবে জানি? আপনার শ্বেতপত্র করল না একবার? এই যে দেবপ্রিয় ভট্টাচার্য। হ্যাঁ, হ্যাঁ। হাজার, হাজার কোটি টাকার আ কিভাবে পাচার হয়েছে সেটার শ্বেতপত্র। সেই শ্বেতপত্রতে দেখলাম পত্রিকার রেফারেন্স দিয়ে উনি শ্বেতপত্র বানিয়েছেন। আচ্ছা তাইলে আপনি শ্বেতপত্রটা কি নিয়ে বানাইলেন? না সেইটাই। এটা তাই না? মানে আপনার তথ্য প্রমাণগুলো কোথা থেকে আসবে? তো তথ্য প্রমাণ হাজার, হাজার কোটি টাকা পাচার হয়েছে এটা আমরা সবাই জানি। কোটি, কোটি টাকার দুর্নীতি হয়েছে এটা আমরা সবাই জানি। তো সেইটাকে আপনার তথ্য প্রমাণ দিয়ে তো হাজির করতে হবে। এখন গণমাধ্যমের কাছে কিছু আসলেই আমরা যে অতি উৎসাহী হই, এই অতি উৎসাহীর ফলাফল হচ্ছে তখনই হচ্ছে এরকম মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এর একটা ছড়াছড়ি লাগবে। এটা খুব স্বাভাবিক। এখন গণমাধ্যমের কাজ হচ্ছে বেসিক্যালি গণমাধ্যমের কাজ কি? যে আপনার কাছে যখন একটা ইনফরমেশন আসবে আপনি সেটা ক্রস চেক করবেন। কিন্তু আপনি যদি সেটা ক্রস চেক না করে, সেটার অথেন্টিসিটি চেক না করে, আপনি যদি মানুষকে খুশি করার যে কোথায় আসলে আপনি গেলে পপুলিস্ট হতে পারবেন বা পপুলিজম এর সাথে নিজেকে জড়িয়ে ফেলতে পারবেন, সেখানে যদি আপনার মনোযোগ থাকে, তাহলে তো গণমাধ্যম আমরা যেই স্বাধীনতার কথা বলি, আসলে গণমাধ্যমের অবস্থা আমরা নিজেরাই আসলে দৈন্য অবস্থায় আছি। এই দৈন্য থাকা অবস্থায় আমরা আসলে কি স্বাধীনতা পাবো? কারণ আমরা নিজেরাই স্বাধীনতা চাই না। না সেটি। আমি একটু আপনার পুরনো প্রসঙ্গে একটু আসি। আমরা শেষের দিকে একেবারেই যে আপনি শিক্ষক নেটওয়ার্কের কথা বললেন যে তারা একটা প্রতিবাদ জানিয়েছে যে সারা দেশে বঙ্গবন্ধুর নামগুলো সরানো হচ্ছে। তো একটা খবর নিশ্চয়ই আপনি দেখেছেন যে এটা যদিও ২-৩ দিন আগের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শেখ মুজিবুর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছিল, সেই হলের নাম ১ম এই ৫ আগস্টের পরে গত বছরের ১ম এই সেই হলের নাম থেকে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শব্দটুকু সরিয়ে ফেলা হয়েছিল এবং সর্বশেষ সেই হলের নামটা, পুরো নামটা যে বাকি যে শেখ মুজিবুর রহমান ছিল সেটুকু সরিয়ে
শহীদ ওসমান হাদি হল নামকরণ করার একটা প্রস্তাবনা সিন্ডিকেটের সভায় নিয়েছে। এইটা আসলে বঙ্গবন্ধুর জায়গায় ওসমান হাদি মানে এইটাকে কি ধৃষ্টতা বলা যায় কিনা? আমার কাছে এই যে আবার শিক্ষকদের প্রসঙ্গে আসতে পারে যে কিছু শিক্ষক যেমন হেনস্থার শিকার হচ্ছে, আবার ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে কারা আছে? শিক্ষকরাই তো আছে। শিক্ষকরাই। তো আমাদের দেশের শিক্ষকদের অবস্থা হচ্ছে এরকম। মানে ওইটাও আমার জন্য দুঃখজনক যে ওসমান হাদি আ জুলাই গণ অভ্যুত্থানে উনার একটা বড় ভূমিকা ছিল এবং আ উনি গণতন্ত্রের জন্য লড়ছিলেন। কারণ উনি নির্বাচনের প্রচারণা করার সময়ই উনার উপরে হামলা হয়েছে এবং উনি নিহত কিন্তু হয়েছেন। তার কিন্তু ২ ওসমান ধরনের হাদির ভূমিকা, ২ ধরনের আমি একটু মনে করিয়ে দিতে চাই। ২ ধরনের ভূমিকা। এই যে আজকে যে আপনি মিছিল মিটিং এ একটা অশ্লীল গালির কথা শোনেন হরহামেশাই হুম, বলা হয়। সেইটারও কিন্তু প্রবর্তক এই ওসমান হাদি। যদিও শেষের দিকে অ্যা আমি 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 মনে করি যে যেহেতু একটা ট্রান্সফরমেশন তার মধ্যে এসেছিল। আমি আমি তার ভালো কথাগুলোই বলি। খারাপ যা আছে এগুলো তো আমরা দেখছি বা দেখেছি। ওসমান হাদির শেষের দিকের যেই স্ট্যান্ড গুলো আমি সেগুলো নিয়ে যদি বলি, কারণ একটা ছেলে তো আসলে ওরা তো আমাদের বয়সে অনেক ছোট, তাই না? তো ওরা হঠাৎ করে আ একটা এত বড় একটা গণ অভ্যুত্থান করেছে এবং একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান। তারা মানসিকভাবে খুবই বিপর্যস্ত থাকবে এটাই স্বাভাবিক। রক্ত গরম থাকবে এটাই খুব স্বাভাবিক। সেই জায়গা থেকে শুরুর দিকে তাদের মধ্যে একটা উত্তেজনা থাকবে এটাও স্বাভাবিক। কিন্তু উত্তেজনাটা কমিয়ে নিয়ে এসেছিল কিন্তু ওসমান হাদি। এই ওসমান হাদির একটা কথা আমি বলি। সে একটা কথা বলেছিল না যে, 'প্রথম আলোর 'প্রথম আলো নিয়ে যে আপনি ১০ টা হুম, 'প্রথম আলো' বানান, হুম। ১০ টা 'ডেইলি স্টার' বানান। 'প্রথম আলো' অফিসের সামনে আপনার কি? মানে 'প্রথম আলোর' সামনে যে ঘেরাও দিয়ে হ্যাঁ, জিয়াফত করছিল এটার জিয়াফত বিরুদ্ধে সে কর্মসূচি কর। কথা বলেছিল। আমি হাদির কথা ধরেই বলি যে সিন্ডিকেট যদি মনে করে যে ওসমান হাদিকে সম্মান করবে এবং একটা হলের নাম ওসমান হাদি করবে, তাহলে আপনি একটা হল বানান, বানায়া সেটা ওসমান হাদির নামে দেন। আপনি বঙ্গবন্ধুর নাম যখন সরাবেন, তার মানে হলো যে আপনার সমস্যা আছে। সমস্যাটা আপনার। হাদির তো এখানে সমস্যা নাই। বরঞ্চ ওরা হাদিকে ছোট করল। তাই না? অবশ্যই। বঙ্গবন্ধুর সাথে হাদির তো কোনো তুলনা হয় না। কিন্তু এই যে আমরা তুলনার রাজনীতি করি। আজকে আমি দেখলাম যে নীলা ইসরাফিল নামে একজন আছে। সে সম্ভবত একটা স্ট্যাটাস দিয়েছে যে ওসমান হাদির আ কি ভূমিকা? এই টাইপের সম্ভবত কিছু একটা সে অবদান কি বলেছে। বাংলাদেশে? হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে তার অবদান কি এরকম কিছু একটা কথা বলেছে। অনেকে দেখলাম নীলা ইসরাফিলকে আক্রমণ করে বলছে যে নীলা ইসরাফিলের অবদান কি? কিন্তু নীলা ইসরাফিলের মূল যুক্তিটা কি ছিল? যে বঙ্গবন্ধুর যে অবদান আর হাদির যে অবদান দুটো কি এক? বঙ্গবন্ধুর যে অবদান, জিয়াউর রহমানের অবদান দুটি কি এক? দুটি তো এক কোনোভাবেই না। না। তাই না? তো আমরা হচ্ছি যার যেখানে অবস্থান, আমরা তার সেই অবস্থানটাকে মেনে না নিয়ে আমরা করি কি যে অন্যের অবস্থানটাকে আমরা সরিয়ে দিতে চাই। বাদ দিয়ে দিতে চাই। এবং এই বাদ দেওয়ার প্রবণতাটা বাংলাদেশের সবাই করেছে। মানে আপনি আ বরঞ্চ আমি বলব যে জিয়াউর রহমান এরকম বাদ দেওয়ার প্রবণতা তার মধ্যে আমি অন্তত ইতিহাস পড়ে পাই নাই আরকি যে উনি কিছু বাদ দিয়েছেন। কিন্তু এরশাদ থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা এরা সবাই একই কাজ করেছে। কিভাবে কার কাকে মাইনাস করা যায়। এখন এই মাইনাস পলিটিক্স বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট করেছে। মানে যেই শিক্ষকরা জাতি গঠন করবে, সেই শিক্ষকরাই এই মাইনাসের রাজনীতি করেছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। সুতরাং আমাদের মবের শিকার হওয়া শিক্ষক যেমন আছে, আবার এই ধরনের অপশিক্ষকও কিন্তু আমাদের সমাজে আছে। এমন অপশিক্ষকও আছে যারা হচ্ছে গণ অভ্যুত্থানের সময় সরকারের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। এমন শিক্ষকও তো আছে। আবার এমন শিক্ষকও আছে যে সরাসরি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জানের মায়া ত্যাগ করে, চাকরির মায়া ত্যাগ করে। সবকিছুই তো আমাদের সমাজে আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো যে সিন্ডিকেট থেকে এরকম একটা আলোচনা হয়েছে এবং সেই সিন্ডিকেটে
শিক্ষকরা আছে এবং এই শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এটা অত্যন্ত দুঃখজনক। শিক্ষাঙ্গনে আপনি যদি জ্ঞানের প্রকৃত চর্চা করতে না পারেন, আপ সেই শিক্ষাঙ্গন কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আমি খুবই দুঃখের সাথে বলি যে একটা ফাঁপা দম্ভের ভেতরে দাঁড়িয়ে আছে। তার ভেতরে কিছু নাই কিন্তু তার দম্ভ আছে। তাকে না আপনি সেটি জিজ্ঞেস করেন সেটি তার কি হওয়ার আছে, উপক্রম তাই না? হচ্ছে আরকি। সে হ্যাঁ। বলবে আমরা ভাষা আন্দোলন করেছি, আমরা ৬৯ এর গণ অভ্যুত্থান করেছি, ৭১ করেছি, আমরা ৯০ করেছি। আমরা গণতন্ত্রের জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই করেছি। ইতিহাসে বা সমাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় হিসেবে কি কাজ? সেই কাজটাই ঢাকা বিশ্ববিদ্যালয় করতে ভুলে যাচ্ছে। তার কাজ জ্ঞান উৎপাদন করা। সে কি জ্ঞান উৎপাদন করতে পারছে? সে কয়টা গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয় যেগুলো আন্তর্জাতিক মানের? না সেটাই ঢাকা একেবারে বিশ্ববিদ্যালয় সেই জায়গায় কি একেবারে acknowledge করতে পারে? একটা দেশের ইতিহাস নিয়ে আপনি নিজেই যদি বিকৃত করেন, যেখানে আপনার মুক্ত বুদ্ধি চর্চা করার কথা এবং বাংলাদেশের সম্ভবত ৪ টা বা ৫ টা বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে অটোনমি দেওয়া হয়েছে। এই বঙ্গবন্ধু সেই অটোনমি দিয়ে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, তারপরে সম্ভবত রাজশাহী, জাহাঙ্গীরনগর এদেরকে সম্ভবত একদম পূর্ণ অটোনমি দিয়ে গেছে বঙ্গবন্ধু। কারণ বঙ্গবন্ধু চেয়েছে যে এই বিশ্ববিদ্যালয় যেন মুক্ত বুদ্ধির চর্চা হবে এখানে। চর্চার এখানে প্রধান যেন কেন্দ্র হয়ে যায়। সঠিকভাবে জ্ঞান উৎপাদন হয়। এখানে যেন কোন পলিটিসাইজ না হয়। মানে জ্ঞানটা যেন রাজনৈতিক না হয়। না জ্ঞানকে যেন সেটাই। রাজনীতিকরণ না করা হয়। কিন্তু এই শিক্ষকরা সেটা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি আমি খুবই মর্মাহত হয়েছি যে যখন আমি দেখেছি যে সিন্ডিকেটে এই ধরনের আলোচনা হয়েছে। সিন্ডিকেট বলতে পারত যে হ্যাঁ, হাদিকে আমরা সম্মান দিব। কারণ হাদি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো তার অবদানকে যদি আপনি বৃহৎ আকারে করতে চান বা তাকে যদি আপনি আ ইতিহাসে কোন কিছু দিতে চান, তাহলে অবশ্যই তার জন্য আপনি আ আরেকটা হল বানান। ভিন্ন কিংবা কিছু ঢাকা করে। বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ। একটা রাস্তার নাম আপনি হাদির নামে করেন, তার স্মৃতিচিহ্নকে টিকিয়ে রাখার জন্যে। কিন্তু আপনি বঙ্গবন্ধুর নাম সরায় দেবেন, যে হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রধানতম নেতা, যাকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, সেই নেতার নাম আপনি মুছে দিবেন এবং সেখানে হাদির নাম বসাবেন। এটা আসলে ওই শিক্ষকদের সমস্যা। এটা বাংলাদেশের সমস্যা না। এবং এই আহ শিক্ষকরা ক্লাস নেয়। এটাও হচ্ছে দুঃখজনক আরকি। দুঃখজনক। ধন্যবাদ শরীফ আল স্যার। আমরা আসলেই এই যে ছাত্র শিক্ষক যে মধুর সম্পর্ক থাকার কথা, সেই সম্পর্কর বাইরে গিয়ে এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে শিক্ষকদেরকে রীতিমতো তার শিক্ষার্থীরা, তার ক্লাসের শিক্ষার্থীরা হেনস্থা করছে। শিক্ষকরাও আবার এমন এমন সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্তগুলো আসলে খুবই আপত্তিজনক। আমরা আসলে এরকম বাংলাদেশ তো আসলে কখনোই চাই না। আমরা চাই যে মুক্তবুদ্ধির চর্চা প্রধান কেন্দ্র হোক বিশ্ববিদ্যালয়গুলো এবং মানুষের মধ্যে সেটা ছড়িয়ে পড়ুক। সেই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ শরীফুল স্যার। আমরা আবার নিশ্চয়ই নতুন কোনো টপিক নিয়ে আ আ হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ লাউ ভাই।